সংঘাত এড়াতে ওমানে আজ যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে হুঁশিয়ারি ট্রাম্পের। মোকাবেলায় প্রস্তুত তেহরানও। গাজায় রাফা ক্রসিং খুললেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত। অসুস্থ ও আহতদের চিকিৎসায় ধীর গতি। মার্চে ফের যাত্রার ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ছাড়াই আবুধাবিতে শেষ হলো দ্বিতীয় দফার বৈঠক। বন্দি বিনিময়ে রাজি মস্কো কিয়েভ। সংলাপের মধ্যেই রুশ হামলায় আহত 2। শেষ হলো যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ। মস্কোর সময় বাড়ানোর প্রস্তাবে জবাব দেয়নি ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। এবং এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত। আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড়। ম্যান্ডেলসনকে নিয়োগ দেয়ায় ক্ষমা চাইলেন স্টারমার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেসিন। সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। এর মধ্যেই মাস্কটে জড়ো হচ্ছেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুপক্ষ যুদ্ধের পথ বেছে নিলে তার জন্য ইরান প্রস্তুত বলে সাফ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গেল কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ওমানে কাতার, তুরস্ক, মিশরের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। আলোচনা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ওয়াশিংটন তেহরান উত্তেজনা যাতে পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয় সেই চেষ্টাই করছে আঙ্কারা। এর আগে দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও তুরস্ক। আল জাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়াও প্রস্তাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সীমাবদ্ধতা। এদিকে আলোচনায় রাজি হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। খামেনির চিন্তিত থাকা উচিত উল্লেখ করে সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি জাহাজ জব্দ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ 2টি জব্দ করে তারা। তবে জাহাজ 2টি কোন দেশের পতাকা বহন করছিল এবং নাবিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসতে সম্মত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় রাফা ক্রসিং আংশিকভাবে খুললেও নেই স্বস্তির চিত্র। মিশর থেকে 20 ঘন্টার যাত্রা শেষে গাজায় পৌঁছেছেন আরও 25 ফিলিস্তিনি। অসুস্থ ও আহতদের বিদেশে চিকিৎসায়ও ধীর গতি। এক সপ্তাহে 50 জনের পরিবর্তে পাঠানো হয়েছে অন্তত 30 জন। এদিকে বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মার্চে গাজার উদ্দেশ্যে শতাধিক নৌযান নিয়ে আবারও যাত্রা করার ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজাবাসীর ভাগ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধবিরতি ছাপিয়ে কখনো ইসরায়েলি বাহিনী ড্রোন, কখনো বোমা অথবা গুলিতে রক্ত ঝরেছে নিরীহ ফিলিস্তিনির। বৃহস্পতিবারও উপত্যকাটিতে হামলা চালায় দখলদাররা। খান ইউনিসের বানি সুহাইল্লা এলাকায় গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে দেইর আল বালাহ ও গাজা সিটির তুফা এলাকায় বিমান হামলা, গুলি ও ভারী গোলাবর্ষণেরও খবর পাওয়া যায়। এদিকে দীর্ঘদিন পর আংশিকভাবে চালু হওয়া রাফা ক্রসিং দিয়ে আরও 25 ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেছে। মিশরের এল আরিশ থেকে যাত্রা শুরু করে 20 ঘন্টারও বেশি সময় পর তারা খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছান। এ সময় ইসরায়েলি নিরাপত্তা চেকপোস্টে জিজ্ঞাসাবাদ, অপমান ও কঠোর আচরণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে রাফা ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কথা থাকলেও তুলনামূলক কম সংখ্যক রোগীকে যেতে দেওয়া হচ্ছে। চুক্তিতে প্রতিদিন 50 জন রোগী পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে পাঠানো হয়েছে মাত্র 30 জন। আল জাজিরার হিসাব অনুযায়ী এই গতিতে চললে প্রায় 20,000 রোগীর চিকিৎসা নিতে বছর লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছাতে আবারও শতাধিক নৌযান নিয়ে নতুন মিশনের ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানান আগামী মাসে 100টিরও বেশি নৌযানে করে প্রায় 1000 কর্মী গাজার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দলে চিকিৎসকের পাশাপাশি যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। এর আগে গত অক্টোবরে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা এই ফ্লোটিলার প্রায় 40টি নৌযান জব্দ ও 450 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। কিয়েভ যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আবুধাবিতে 2 দিন ব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। প্রতিনিধিরা বৃহস্পতিবার আলোচনায় বসলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে চলতি বছর প্রথমবারের মতো বন্দি বিনিময়ে সম্মত হয়ে 157 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে মস্কো কিয়েভ। আলোচনার মধ্যেই কিয়েভে মস্কো ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 2 জন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক পর্যায়ের যোগাযোগ ফের চালুর সিদ্ধান্ত হয়েছে। বড় কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবিতে 2 দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আলোচনায় কোনো শান্তি চুক্তি হয়নি, তবে মানবিক দিক থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয় রাশিয়া ইউক্রেন। এরপর 2 দেশই 157 জন করে যুদ্ধবন্দী হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে বেআইনিভাবে সাজা পাওয়া সেনা ও বেসামরিক নাগরিক আছেন। চলতি বছর এটি 2 দেশের প্রথম যুদ্ধ বিনিময়। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ বন্দি বিনিময় হয়। আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগোতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভও। তবে ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে সহজ নয় উল্লেখ করে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে 2021 সাল থেকে বন্ধ থাকা উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, এই চ্যানেল ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে কাজ করতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখবে। এদিকে আলোচনার মধ্যেও থেমে নেই রুশ হামলা। কিয়েভে মস্কো ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরো ঋণ প্যাকেজের বিস্তারিত চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। নাসরিন রুমি, সময় সংবাদ। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত স্টার্ট চুক্তির মেয়াদ শেষ। রাশিয়ার দাবি, মেয়াদ বাড়ানোর বিষয়ে মস্কোর প্রস্তাবের কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে আর কোনো বিধিনিষেধ মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা স্টার্ট। 2011 সালে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে 2 দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েন সীমিত করা হয়। 2021 সালে এর মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়। 15 বছর মেয়াদের এই চুক্তি শেষ হবে স্থানীয় সময় বৃহস্পতিবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো আরও 12 মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র এর কোনো জবাব দেয়নি। প্রাথমিকভাবে স্টার্টের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের জানুয়ারিতে তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পুতিন বলছেন, চুক্তির অবর্তমানে পারমাণবিক যুদ্ধাস্ত্র মোতায়েনে কোনো সীমাবদ্ধতা থাকছে না। তাই মস্কো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ মানবে না বলে জানান তিনি। এ অবস্থায় বিশ্ববাসীকে বিপজ্জনক ভবিষ্যৎ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, চুক্তির মেয়াদ না বাড়লে কিছুদিনের মধ্যে পৃথিবী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একই বার্তা দেন। তিনি বলেন,
সঙ্গে আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর মুহূর্ত। গুতেরেস সতর্ক করেন, 50 বছরেরও বেশি সময়ে এই প্রথম বিশ্বে কোনো কার্যকর পারমাণবিক চুক্তির অস্তিত্ব থাকছে না, যা বর্তমান প্রেক্ষাপটে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধে জর্জরিত বিশ্বের জন্য নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরিকল্পনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেও আলোচনার টেবিলে ফিরতে অনুরোধ করেন গুতেরেস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জেফ্রি এপস্টেইন কেবল একজন যৌন অপরাধী ছিলেন না, তার কর্মকাণ্ডের পেছনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরায়েলের মোসাদের গভীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। এই রহস্যের মূলে রয়েছে এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল। আবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথেও এপস্টেইনের বড় অঙ্কের আর্থিক লেনদেন ছিল। জেফ্রি এপস্টাইনকে কেন্দ্র করে গত এক দশকের সবচেয়ে বড় অপরাধমূলক বিতর্ক তৈরি হয়েছে। এই ধনকুবেরের বিরুদ্ধে শুধু যৌন নিপীড়নের অভিযোগই নয়, তার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরায়েলের সম্পৃক্ততার নানা তথ্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এপস্টাইন রহস্যের গোড়ায় রয়েছেন তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েল। গিলেনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন ব্রিটেনের একজন প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী। 1991 সালে তার মৃত্যুর পর জানা যায় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন, তাই ইসরায়েল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথে এপস্টাইনের সম্পর্ক কেবল ব্যক্তিগত ছিল না। প্রকাশিত নথি অনুযায়ী 2015 সালে এহুদ বারাকের একটি প্রতিষ্ঠানে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন এপস্টাইন। একজন চিহ্নিত অপরাধীর কাছ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীর বড় অঙ্কের বিনিয়োগ নেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিরল ঘটনা। বিশ্লেষকদের দাবি, এপস্টাইনের পুরো কার্যক্রম ছিল মূলত একটি হানি ট্র্যাপ, যার লক্ষ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ব্ল্যাকমেইল করা এবং ভবিষ্যতে তাদের দিয়ে ইসরায়েলের পক্ষে নীতি নির্ধারণের সুবিধা নেওয়া। এই ছকের পেছনে সবচেয়ে বড় অর্থদাতা ছিলেন লেসলি ওয়েগনার, যিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী শক্তিশালী মেগা গ্রুপের সদস্য। কারাগারে এপস্টাইনের রহস্যজনক মৃত্যুতে অনেক সত্য চাপা পড়ে গেলেও প্রাপ্ত তথ্য উপাত্ত স্পষ্ট ইঙ্গিত দেয় এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও গোয়েন্দা সংশ্লিষ্টতা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার পরও পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ দূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার এক ভাষণে যারা এপস্টেইনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চান তিনি। জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব থাকার পরও 2024 সালে পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপিদের মধ্যে ক্ষোভের মুখে পড়েন তিনি। এর জেরে এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত 2 ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য পদ ছেড়ে দিয়েছেন ম্যান্ডেলসন। এরপর তার বিরুদ্ধে তদন্তের ডাক ওঠে। এ অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। ঝড় ক্রিস্টিয়ানের ধকল কাটিয়ে উঠতে না উঠতে আরেক শক্তিশালী ঝড় লিওনার্দোর আঘাতে বিপর্যস্ত পর্তুগাল। টানা 2 সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পর্তুগিজ অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেন্টসের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। একের পর এক ঝড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভয়াবহ বিপর্যয় পর্তুগাল। বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রাণহানির ঝুঁকি এড়াতে এরই মধ্যে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সপ্তাহখানেক আগে পর্তুগালে আঘাত হানে শক্তিশালী ঝড় ক্রিস্টিন। এর প্রভাবে অনেকে বসতঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। এমন দুর্যোগময় পরিস্থিতি দেখেননি পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। আমরা দীর্ঘদিন পর্তুগালে বসবাস করে এবারই প্রথম আমাদের এই বাজে অভিজ্ঞতা হলো। 2 সপ্তাহের অধিক এখানে বৈরী আবহাওয়া
প্রচুর বৃষ্টিপাত, ঝড় এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে গাছপালা ভেঙে, ঘরবাড়ি ভেঙে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসনের কাছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে বাংলাদেশ কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন বা মানুষ রয়েছেন তারা সবাই এগিয়ে এসেছেন, কেননা এমন পরিস্থিতিতে সবাই একসাথে থাকা প্রয়োজন। এই দেশে আমরা বসবাস করছি, তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই দেশে মানুষ যখন একটা আক্রান্ত হয়, বা শুধু এই দেশে মানুষ না, ওখানে অনেক বাংলাদেশিরাও বসবাস করছেন, তো সকলের সহযোগিতায় আমরা এই দেশের প্রশাসনের কাছে আমাদের যে সহযোগিতাগুলো যেখান থেকে পেরেছি আমরা পৌঁছে দিয়েছি। বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির বেশিরভাগ নদ নদী ও খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড় লিওনার্দোর প্রভাবে দমকা হাওয়া ও ভারী বর্ষণ আরও কমপক্ষে 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্তুগাল। একটি লম্বা সময় এমন প্রাকৃতিক বিপর্যয় দেখেনি পর্তুগালবাসী। ঝড় ক্রিস্টিনের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আঘাত হানার অপেক্ষায় রয়েছে ঝড় লিওনার্দো। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তাই পরিস্থিতি সামাল দিতে সেসব এলাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। সকলকে সর্বোচ্চ সতর্ক থেকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান পর্তুগাল সরকারের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ঝড় লিওনার্দোর আঘাতে লন্ডভন্ড অবস্থা স্পেনে। আন্দালুসিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদিস প্রদেশের গ্রাজালেমা শহর পুরোপুরি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িঘর ও সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি উঁচু এলাকায় ঘটছে ভূমিধসেরও ঘটনা। 1.5 শতাধিক সড়ক বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। আন্দালুসিয়ায় রেল চলাচল প্রায় বন্ধ। প্রবল বাতাসে মালাগা বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। নদীর পানি বাড়ার আশঙ্কায় হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন স্পেনে বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন একটি প্রস্তাবিত কাঠামো তুলে ধরেছে মধ্যস্থতাকারীরা। কাতার, তুরস্ক ও মিশরের প্রস্তাবিত কাঠামোয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত, ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্লেখ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরেছে কাতার, তুরস্ক ও মিশর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়া নিউক্লিয়ার কর্মসূচির বাইরে প্রস্তাবে রয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা। ইরান আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর করবে না, এমন প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমানোর মার্কিন দাবি এতে পুরোপুরি অন্তর্ভুক্ত নয়। এই প্রস্তাব ঘিরেই স্থানীয় সময় শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাস্কাটে আলোচনা করতে সম্মত হয়েছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘাঁটিটি উন্মোচন করে। গত কয়েকদিন ধরেই ইরানের আশপাশে যুদ্ধ জাহাজ সহ ব্যাপক সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় বুধবার মাটির নিচে থাকা নিজেদের আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করেছে ইরান। এদিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের উপপ্রধান সায়েদ মাজেদ মৌসাভি এর উদ্বোধন করেন। সামরিক বাহিনীর উচ্চ পদস্থ এই 2 কর্মকর্তা সরেজমিনে ঘাঁটিটি পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা ও সামগ্রিক যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। সশস্ত্র বাহিনীর প্রধান জানান, ইরান এখন যে কোনো ধরনের বৈরী পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে তেহরান তাদের রণকৌশল পরিবর্তন করেছে, প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
এদিকে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির মধ্যেই দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে আলোচনায় সমাধান না আসলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোন উৎপাদন করে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে ইউরোপের ছোট্ট দেশ সাইপ্রাস। ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে সাইপ্রাসের তৈরি শতাধিক পোসেইডন ড্রোন। এমন প্রেক্ষাপটে ছোট দেশগুলোর প্রতিরক্ষা শিল্প খাতের দিকে মনোযোগী হতে দেখা যাচ্ছে ইউকে। এমনকি আর্থিক অনুদানের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করে তোলারও পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাটি থেকে প্রায় 2 কিলোমিটার উচ্চতায় উড়ে শত্রুর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করে আর্টিলারিকে নির্দেশনা দিচ্ছে ড্রোন। ব্যবহৃত হচ্ছে নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ ও গোলাবর্ষণ সমন্বয়ের কাজে। তবে অত্যাধুনিক এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি বা রাশিয়ার মতো বড় কোনো দেশে নয়। উৎপাদিত হচ্ছে মাত্র 10 লাখ মানুষের ছোট্ট দেশ সাইপ্রাসে। সাইপ্রাস ভিত্তিক প্রতিষ্ঠান সোয়ার্মলি তৈরি করছে H-10 পোসেইডন ড্রোন। ইউক্রেন যুদ্ধের 3 বছরে এসব ড্রোন উড়েছে 1 লাখ ঘন্টারও বেশি। ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটকে শত্রুর অবস্থান শনাক্তে সহায়তা করেছে 200-র বেশি ড্রোন। সব ধরনের আবহাওয়ায় দিনে রাতে কাজ করেছে এগুলো। প্রতিষ্ঠানটির দাবি, ইউক্রেনেই এসব ড্রোন কার্যকারিতার বড় পরীক্ষাগার হয়ে উঠেছে। সাইপ্রাসের 5000 বর্গমিটার কারখানায় তৈরি হচ্ছে ড্রোন। কারখানার একাংশে রয়েছে উচ্চগতির সামুদ্রিক ড্রোন, যেগুলোতে বসানো হয়েছে 0.5 ক্যালিবারের মেশিনগান ও উচ্চ ক্ষমতার ক্যামেরা। এসব ড্রোন এর মধ্যেই বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যার মধ্যে রয়েছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। এটি প্রমাণ করে ছোট দেশগুলোরও উচ্চ প্রযুক্তির নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত এসব সক্ষমতাকে গুরুত্ব দেওয়া। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের ছোট দেশগুলোকেও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে বাধ্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন এখন প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিচ্ছে। এর অংশ হিসেবে সাইপ্রাস পেতে যাচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্প সুদের ঋণ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উচ্চ প্রযুক্তির নির্দিষ্ট খাতে সাইপ্রাসের সক্ষমতা এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনা অস্ত্র প্রযুক্তিতে টেক্কা দিতে সিঙ্গাপুরের এয়ার শোতে এবার অংশ নিল বেশ কয়েকটি মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোনের ব্যবহার থেকে উদ্বুদ্ধ হয়ে এশিয়ার বাজারে ঢুকছে মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপগুলো। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এন্ডুরেল ইন্ডাস্ট্রি, শিল্ড এআই ছাড়াও রয়েছে রেড ক্যাট নামের প্রতিষ্ঠান। ভবিষ্যতে যে কোনো যুদ্ধের কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। বিস্ফোরক যুক্ত করলে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারদর্শী এই ছোট ডিভাইস যুদ্ধক্ষেত্রে নতুন বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোনের সফল ব্যবহার থেকে উদ্বুদ্ধ হয়ে সিঙ্গাপুরের এয়ার শোতে এবার অংশ নিল বেশ কয়েকটি মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এন্ডুরিল ইন্ডাস্ট্রিজ আর শিল্ড এআই, এই দুই কোম্পানির নাম প্রতিরক্ষা প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় রয়েছে। সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা $বিলিয়ন ঢালছে, কারণ ড্রোন আর সামরিক এআই এখন উদীয়মান সেক্টর। শিল্ড এআই বলছে, জিপিএস আর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিলেও তাদের ড্রোন গোয়েন্দা নজরদারি চালাতে পারবে, অর্থাৎ ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও চোখ খোলা রাখার প্রযুক্তি। এই সক্ষমতাই এশিয়ার কয়েকটি দেশে তারা সরবরাহ করতে যাচ্ছে। সম্ভাব্য ক্রেতার তালিকায় নাম আছে তাইওয়ান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের। মার্কিন কোম্পানিগুলো বোঝাতে চাইছে, পেন্টাগনের প্রাথমিক সমর্থন আর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা মানেই নির্ভরযোগ্য পদ্ধতি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্ল্যাক উইডো নামের স্বল্প পাল্লার রিকন ড্রোন দেওয়ার কথা জানিয়েছে রেড ক্যাট নামের আরেক মার্কিন প্রতিষ্ঠান। সিঙ্গাপুর এয়ার শোতেই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি অজ্ঞাত দেশের কাছ থেকে তারা অর্ডার পেয়েছে। তারা জানায়, চীনের সামরিক সক্ষমতা ঘিরে অনিশ্চয়তা আর আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বড় আকারে সামরিক প্রস্তুতি নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক গাড়ি আর আধুনিক অস্ত্র তৈরিতে দরকারি গুরুত্বপূর্ণ খনিজ শিল্পের বিশ্ববাজারে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গুরুত্বপূর্ণ খনিজের জন্য মিত্র দেশগুলোকে একত্রিত করে একটি প্রাধান্য ভিত্তিক বাণিজ্য জোট গঠন করা হবে। এই জোটের আওতায় খনিজের জন্য সমন্বিত ন্যূনতম মূল্য নির্ধারণের পরিকল্পনাও রয়েছে, যেন চীন দাম কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে। এজন্য দেয়া হবে $12 বিলিয়ন তহবিল সহায়তা।
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ইরাক ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বাগদাদে এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র সেখানে সামরিক শক্তি বাড়াচ্ছে। স্থানীয় সময় বুধবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জোনুয়েল বারো এক বৈঠকে মিলিত হন। ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্সের নিরাপত্তা, স্বার্থ এবং ইরানি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন যে কোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে ফ্রান্স। শুক্রবার ওমানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনাকে সমর্থন করার কথা জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলো একটি সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভারতের মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে 18 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। খনিতে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মেঘালয়ের ইস্ট জৈন্তা হিলস জেলার কয়লা খনিতে এই বিস্ফোরণ হয়। পুলিশ জানায়, খনির ভেতরে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর তামার ভাস্কর্য চুরি হয়েছে। ভাস্কর্যটি গত মাসে চুরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মেলবোর্নের অস্ট্রেলিয়া ভারতীয় কমিউনিটি সেন্টারের সামনে ছিল এটি। প্রায় 420 কেজি ওজনের ভাস্কর্যটি ধারালো গ্রাইন্ডার দিয়ে কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালে মোদী সরকারের অনুদানে গান্ধীর এই ভাস্কর্যটি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের শত শত কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গণমাধ্যমটির সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছেন কর্মী ও সমর্থকরা। ছাঁটাইয়ের ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার বিক্ষোভে নেমে মালিকপক্ষের এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। এর আগে স্থানীয় সময় বুধবার 1/3 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় দ্য ওয়াশিংটন পোস্ট। ছাঁটাইয়ের মধ্যে কায়রো ও ইউক্রেন ব্যুরোর সাংবাদিকরাও আছেন। এদিকে গণমাধ্যমটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ম্যাট মারে। ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এখনও প্রকাশনাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কংক্রিট এবার ঢেকে গেছে ফুলে ফুলে। শহরটির বোটানিক্যাল গার্ডেনে চলছে দ্য অর্কিড শো, মিস্টার ফ্লাওয়ার ফ্যান্টাস্টিক্স কংক্রিট জাঙ্গল। বিশেষ এই আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এ যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। কাচের গম্বুজের নিচে পুরো পরিসর জুড়ে রয়েছে হাজার হাজার গোলাপি, পিচ, ল্যাভেন্ডার, হলুদ আর সাদা অর্কিড। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয় দ্য অর্কিড শো, মিস্টার ফ্লাওয়ার ফ্যান্টাস্টিক্স কংক্রিট জাঙ্গল। বিশেষ এই আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে দর্শনার্থী ও পর্যটকরা। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের প্রধান নির্বাহী জেনিফার ব্যানস্টাইন বলেন, এটি তাদের 23তম বার্ষিক অর্কিড শো। তবে এবারের আয়োজন আলাদা। কংক্রিট জঙ্গল নিউ ইয়র্ক শহরের প্রতিদিনের দৃশ্যকে ফুলের মাধ্যমে নতুনভাবে দেখার সুযোগ দিচ্ছে। নিউ ইয়র্কের এমন অনেক চেনা মুহূর্ত আছে যেগুলোকে আমরা সাধারণত ফুলের সঙ্গে যুক্ত করি না। মিস্টার ফ্লাওয়ার ফ্যান্টাস্টিক সেখানেই প্রকৃতি আর সৌন্দর্যকে এঁকে দিয়েছেন। এটা বিস্ময়কর, আনন্দদায়ক এবং দারুণ সুন্দর। আমি চাই মানুষ আনন্দ অনুভব করুক, নিজের শহর আর প্রকৃতির সঙ্গে সংযোগ খুঁজে পাক। এই শীতের সময় এটি হবে তাদের জন্য এক স্বস্তির জায়গা। এই প্রদর্শনীর নকশাকার মিস্টার ফ্লাওয়ার ফ্যান্টাস্টিক, যিনি নিজের পরিচয় গোপন রাখেন। তিনি জানান, কুইন্সে শৈশবের বাড়ি থেকেই তার প্রকৃতির সঙ্গে সম্পর্কের শুরু। মায়ের বাগানে কাজ করতে করতেই তার ফুলের প্রতি ভালোবাসার জন্ম নেয়। ভিন্নধর্মী এই প্রদর্শনীটি চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। উর্জিতা শেহসিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংঘাত এড়াতে ওমানে আজ যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে হুঁশিয়ারি ট্রাম্পের। মোকাবেলার প্রস্তুত তেহরানও।
গাজায় রাফা ক্রসিং খুললেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত। অসুস্থ ও আহতদের চিকিৎসায় ধীর গতি। মার্চে ফের যাত্রার ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ছাড়াই আবুধাবিতে শেষ হলো দ্বিতীয় দফার বৈঠক। বন্দি বিনিময়ে রাজি মস্কো কিয়েভ। সংলাপের মধ্যেই রুশ হামলায় নিহত 2। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ অর্চিতা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।